পুরো রুম জুড়ে হইচই বিদ্যমান, যেন কোনো বাচ্চাদের স্কুল। রুমের অবস্থাও যা তা, ওখানে বালিশ তো ওখানে চাদর পড়ে, চিপসের প্যাকেট, চকলেটের খোসা ইত্যাদি ইত্যাদিতে রুমের অবস্থা খুবই করুণ। ভোর আর আনিকা ফোনে চিকু আর বান্টি দেখছে। বলা চলে দেখছে কম, ঝগড়া করছে বেশি। চিকু বান্টির মধ্যে একদণ্ড ভাব হয় না, একজন ইস্ট তো অপরজন ওয়েস্ট। তো ভোর বান্টির পক্ষে আর আনিকা চিকুর পক্ষে। এখন এটা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি। অরুণ কয়েকবার ধমকও দিয়েছে, কাজে দেয়নি। তারা দুজন যেমন তেমনই। ভোর বুকে দুহাত ভাঁজ করে আনিকার উদ্দেশ্যে বলে, চিকু তো বোকা, ওর মাথায় কোনো আইডিয়াই আসে না। বান্টি কত ইন্টেলিজেন্ট, সবসময় বুদ্ধি দিয়ে বাদিমাত করে। আনিকাও কম যায় না, ভোরকে ভেঙিয়ে বলে, এসেছে আমার ইন্টেলিজেন্ট। ওই বান্টির তো দাঁত ভাঙা আর একদম বিচ্ছু, ঠিক তোর মতো। আনিবুড়ি চড়চড়ি। বান্টি বাজাস না ঘন্টি। এখন রাত 7টা, 7:30। অরুণ রুমের সিঙ্গেল সোফায় বসে অফিসের কিছু কাজ করছিল। ভোর আনিকার এক্সাম শেষ হওয়ার দরুন বেকার বসে। আনিকা এসে আবদার করে ফোনে কার্টুন দেখবে, তাই বড় চাচ্চু ফোন দাও। অরুণ হাসি মুখে দিয়ে দেয়। ভোর মুখ ফুলিয়ে রাখে, সে চাইলেই তো এত সহজে দেয় না, আবার দিলেও কত শত শর্ত জুড়ে দেবে। আর আনিবুড়ি বলা মাত্রই দিল। তারপর দুজনের কার্টুন শো আর ঝগড়া। অরুণ বিরক্ত হয়ে ল্যাপটপে শাটার অফ করে এসে বিছানায় রাখা ফোনটা নিয়ে পকেটে পুরে আনিকাকে কোলে নিয়ে চুমু দিয়ে বলে, মামনি অনেক হয়েছে, এবার ড্রয়িং রুমে চলো। আরবি ভাই ডেকে গেল, খাবার খেতে চলো। আনিকা হেসে অরুণের গালে চুমু দিয়ে মাথা নাড়ে। অরুণ পা বাড়ায়। ভোর বিছানায় বসে গাল ফুলিয়ে, ও তার কথা মনেই নেই, ওই আনিবুড়ি সব মামুনি তার। আর সে তো নাম মাত্র কলিজা। অরুণ দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে, পেছনে ঘুরে ভোরের দিকে যায়। গাল ফুলিয়ে বসে আছে। সে জানে এই জেদি ছেলে, সে কথা না বললে, মান না ভাঙালে এমন ফুলেই থাকবে। তবে সে এবার আর অভিমান ভাঙাবে না। সেও অভিমান করেছে। সে গিয়ে সে আনিকাকে এক হাতে নিয়ে অপর হাত দিয়ে ভোরকে কাঁধে নিয়ে পা বাড়ায়। এই জিদের খুঁটিকে না নিয়ে গেলে সে যাবেই না। ড্রয়িং রুমে এসে দেখে সবাই কারুকাজে খচিত কাঠের ডাইনিং টেবিলে রাজকীয় চেয়ারে বসেছে। মিনু খাবার পরিবেশন করছে, আভারি তাকে সাহায্য করছে। আদরি অরুণের কোলে। আনিকাও ভোরকে দেখে হেসে ফেলে। আরে রাজকন্যা ও রাজকুমার যে, এসো এসো, তোমাদের অপেক্ষায় আছি। আদুরি হেসে অরুণের কোল থেকে নেমে আদুরির কোল দখল করে। আদুরি ফুপ্পি খুব আদুরি কিনা। ভোর মুখ ফুলিয়ে এখনো। আদুরি আনিকাকে আদর করে ভোরকে বলে, রাজকুমার আজ বাবার ক্যারেক্টারে আছে, গোমরা মুখো। কি হয়েছে জনাব, বলুন। অরুণ এগিয়ে এসে আদুরির পাশের চেয়ার টেনে তার মাথায় টোকা দিল। আদুরি আউজ বলে হেসে ওঠে। ভোর আসমা বেগমের দিকে তাকে আবদারে সুরে বলে, দাদি, আজ আমায় খাইয়ে দিবে প্লিজ? আসমা বেগম অরুণের দিকে চায়। অরুণ ছেলেকে নামিয়ে দিল। আসমা বেগম ইশারায় সম্মতি দিলে ভোর দেরি করে না তার কোল দখল করতে আর আনিকাকে ভেঙচি কাটতে। রুবি হেসে বলে, ভোরের মন খারাপ কেন আজ? গাল ফুরিয়ে রেখেছে কেন? আরিয়ান ভ্রুযুগল মাঝে ঢেউ খেলিয়ে বলে, ভোর, নির্ভয়ে বলো, যে তোমার হাসি গায়েব করেছে আমি তাকেও গায়েব করে দেব। শেষের কথা অরুণের দিকে আর চোখে চেয়ে বলে। গম্ভীর। অরুণের ঠোঁট হালকা হাসির দেখা মিলে। এক্সাম শেষে মায়ের সাথে দেখা করতে গেছিলে? আরবিকে না জানি, আমিও আরবি ভাই তোকে খুঁজতে খুঁজতে হয়রান। যান বেরিয়ে যাওয়ার উপক্রম পরে জানতে পারি, তাই একটা চড় লাগিয়ে দিয়েছিলাম রাগের বসে। উনি মাকে পেয়ে বাবাকে ভুলে গেল, মায়ের সাথে থাকবে, কিন্তু ওনার মমতা মহিমা সাথে নিল না, তাই এই দুয়ারে। সবাই অবাক হয়ে অরুণার ভোরের দিকে চেয়ে। ভোরের চোখ ভরে ওঠে আস্তে ধীরে। আরিয়ান বলে, বাংলাদেশ এসেছে। স্বামী ছেলে নিয়ে। আসমা বেগম গম্ভীর মুখে বলে, সে বাংলাদেশ থাকুক আর পাশের এলাকায়, তাতে আমাদের কি? শুধু ভোরের থেকে দূরে থাকে যেন। আর অরুণ, তোমার হাত আবারও বেশি লম্বা হচ্ছে দেখছি। কথায় কথায় ছেলের গায়ে হাত তুলছো। রাগের বসে হয়ে গেছে, আর হবে না ছোট মা। পরপর সকলের নীরবতার মাঝে অরুণের ফোন বেজে ওঠে। অরুণ পকেট থেকে ফোন বের করে দেখে স্ক্রিনে পাতাবাহার নাম জলজল করছে। সে রিসিভ করতে সময় ব্যয় করে না, কানে ধরতে ওপাশের ব্যক্তির কথা কানে আসতেই ছোট করে বলে, জ্যোৎস্না স্নাত রাত, ঘন ঘটা অন্ধকার নেই। তবে জ্যোৎস্না রাতে যেরকম আলো বিরাজমান থাকে তেমন নয়। মেঘাচ্ছন্ন আকাশ চাঁদের ম্লান আলো পুরোপুরি প্রকাশ করতে দিচ্ছে না। তবে মেঘাচ্ছন্ন আকাশে ম্লান চাঁদ দেখতে মন্দ লাগছে না, বরং মেঘমল্লার যেন সৌন্দর্য আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে। দক্ষিণ পশ্চিম আকাশে অবস্থানরত চাঁদের আশেপাশে কালো মেঘও যেন চাঁদের আলো ধারণ করে উজ্জীবিত হয়ে উঠেছে। সব মিলিয়ে যেন এক অপূর্ব স্বর্গীয় সৌন্দর্য একটু প্রতিচ্ছবি। ধরণী জুড়ে মেঘে ঢাকা চাঁদের ক্ষীণ আলোর বিচ্ছুরণ, সাথে তনুমন জুড়ানো মৃদু হাওয়া। গাছের পাতাগুলো দুলছে এলোমেলো। মজুমদার বাড়ির পরিবেশটাই শীতল, পরিবেশেও বেশ গরম। শমশের মজুমদার অত্র এলাকার একজন স্বনামধন্য ব্যক্তি।
প্রৌঢ়গোছের লোকটা এলাকার বড় মুরব্বী, সবাই তার কথার উপর কথা বলার সাহস করে না। এমনকি বর্তমানে রক্ত গরম জোয়ান ছেলেপুলেও না। তার বাড়ির সামনের আঙিনায় এলাকার সালিশ বলো আর মিটিং সব হয়ে থাকে। পাতার ব্যাপারটা নিয়েও হারুন মুন্সি, আজম, শুক্লা, শরীফ সহ সকলে সালিশ ডেকেছে। আর তাছাড়াও ঘটনাটা এলাকার সবার মুখে মুখে, শমশের মজুমদারের কানে পৌঁছাতেও সময় নেয়নি। আঙিনা জুড়ে গোল বৈঠক, প্লাস্টিকের চেয়ার গোল করে পুরো আঙিনায় রাখা, সেখানে সব গণ্যমান্য ব্যক্তিবর্গ বসে। সম্মানিত মুরব্বীদের চেয়ারগুলোর সামনে একটা টেবিল, যার উপর পানির বোতল সহ কোল্ড ড্রিঙ্কস। আর সাধারণ জনগণ দাঁড়িয়ে আছে পেছনে। মহিলাদের দল একটু দূরে খেজুর গাছের তলায় শান বাঁধানো জায়গায় বসে গুসুর ফুসুর করতে ব্যস্ত। লতা, পাতা ও লাবণী একটা তাদের পাশেই দাঁড়িয়ে রুম্পাকে কোলে নিয়ে। পাতা কালো ওড়নায় মুড়ে শান্ত হয়ে সব অবলোকন করছে। সে ভেঙে পড়েনি মোটেও। কেন ভেঙে পড়বে? সে তো কোনো অন্যায় করেনি। না তার মনে কোনো দোষ আছে, তাহলে কেন ভেঙে পড়বে? ভয় পাবে? ভেঙে না পড়ে মনে সাহস রাখলেও তার ভয় করছে ভরা মঞ্জিলে হেনস্থা হওয়ার। সে জানে এখানে কেউ তার কথা শুনবে না, তাকে কোনো কথা বলারই সুযোগ দেওয়া হবে না, বরং তার উপর আরো আরোপ লেগে কলঙ্কিত করতে পিছু পা হবে না নিশ্চয়ই। আর শুক্লা তো ভরা সভায় উপস্থিত, নাকে ব্যান্ডেজ সহ। কুত্তার বাচ্চা তো চুপ থাকার মানুষ না। তবে পাতার ভেঙে না পড়ার এবং এক বুক সাহসের সাথে ভরা সভায় উপস্থিত থাকার সাথে বাবা মা ভাই সকলের পাশে থাকা ওতপ্রোতভাবে জড়িত। আজ এত বাজে স্মৃতির সাথে বাবার কিছুটা ভরসা ও ভালোবাসা আজীবন স্মরণে থাকবে। সে চোখের কোণে জমা জল মুছে সবাই মনোযোগ দেয়। আতিকুর ইসলাম ও রাতুল ভুইয়া বসে আছে সকলের সাথে। রাতুলের কোলে ছেলে লাবিব। ছোট বাচ্চাদের এসব দরবারে আনা অনুচিত, তবে রেখে আসা রবে নেই ফাঁকা বাড়িতে। লুকমান বাবার পাশে দাঁড়িয়ে আছে গম্ভীর মুখে। তার সম্মুখে চেয়ারে শুক্লা বসে, হারুন মুন্সি শমশের মজুমদারের পাশে বসে। সে মজুমদারের কানে কানে কিছু বললে তিনি মুখ খোলেন। আতিকুর ইসলামের উদ্দেশ্যে বলেন, একাধিক তোমারে আমরা চিনি একজন সৎ ভদ্রলোক হিসেবে। কখনো কারো সাথে না ঝগড়া বিবাদ, না কোনো হিংসা বিদ্বেষ দেখেছি। তোমার ঘরণী তোমার বড় মেয়েও বেশ নম্রভদ্র। তোমার ছোট মেয়ের নামেও শুনিনি, তবে বেশ কিছুদিন হলো তার কিছু কিছু কথা কানে আসছিল। আর আজ এত কিছু ঘটে গেল, তুমি কি বলবে এ বিষয়ে? আতিকুর ইসলাম গম্ভীর শান্ত লোক। সে ঠান্ডা মাথায় বলে, চাচা, আমি সহজ সরল মানুষ, কাজে কথায় সর্বদা সৎ থাকার চেষ্টা করি। আমার ছেলে মেয়েদেরও সেই শিক্ষাই গড়ে তুলেছে। ওরা কোনো অন্যায় কাজ করতেই পারে না। পাতা আমার কাছে ছোট থেকে না থাকলেও বাবা হয়ে তাকে চিনতে ভুল করিনি। সে আমার রক্ত বহন করে। এত বাজে কাজ কখনোই করবে না। করবে তো দূরের কথা চিন্তাও করতে পারে না। আপনাদের কথা ভুল হচ্ছে। পাশে দাঁড়িয়ে থাকা লুকমান জোর গলায় বলে, ভুল না, এটা ষড়যন্ত্র। হয় শুক্লা মণ্ডলের। তার চরিত্রের বর্ণনা আশা করি দিতে হবে না। শুক্লা জ্বলন্ত চোখে চায় লুকমানের দিকে। লুকমানের করা চাহনি তার উপরই ন্যস্ত। হারুন মুন্সি চেয়ার ছেড়ে উঠে লুকমানকে ধমকে বলে, তোমার বাপের বয়সী সে, মুখ সামলে কথা বলো চ্যাংরা। আর আমরা বড়রা কথা বলছি তো, তুমি চুপ থাকো। আতিকুর ইসলাম ছেলেকে চুপ থাকতে বলে। রাতুল ছেলেকে বসে লুকমানের পাশে দাঁড়ায়। হারুন মুন্সি চেয়ারে বসে। শরীফ ঠোঁট বাঁকিয়ে আতিককে ব্যঙ্গ করে বলে, কাকা আপনি কাজ নিয়ে পড়ে থাকেন, মেয়ের খোঁজ খবর কি কিছু রাখেন? মেন শহরে চলাফেরা সে একলা করে না, আমরাও করি। প্রায় তাকে ওই লোকটার লগে দেখা যায়, কখনো হাত ধরে হাসতে হাসতে, অথবা কখনো একে অপরের সাথে লিপ্টে। গাড়িতে উঠতেও কয়েকবার দেখেছি, আড়ালে, হোটেলে। আতিকুর ইসলাম তাকে থামিয়ে বলে, শরীফ, ভিত্তিহীন কথা বলবে না। এমনি এক কথা বলবে, আমরা তা মেনে নিব? আছে তোমার কাছে এসবের প্রমাণ? আর কে বলেছে আমি আমার কাজ নিয়ে পড়ে থাকি, মেয়ের খোঁজ খবর রাখি না? আমি যথেষ্ট খবর রাখি। আর এসব কথা কখনো কারোর মুখে না শুনেছি, না নিজের চোখে দেখেছি। আজ হঠাৎ তোমরা বলবে আর বিশ্বাস করে নিব? আগে দেখেছো বলছো? কই, কখনো তো আমায় বলোনি তো। বাহ চাচা। আতিকুর আবার তাকে থামিয়ে দিল। কার কথায় এসব কলকাঠি নড়ছে বুঝতে পারছি। তোমরা যার কথাই নাচছো, একবার তার চরিত্র ঘেটে দেখো। সে দুধে ধোয়া তুলসী পাতা না। তার চরিত্র সম্পর্কে তুমি না জানলেও তোমার মা বোন সহ এলাকার সব মা বোনদেরকে জিজ্ঞাসা করতে পারো। আমার মেয়ে শান্তশিষ্ট, কিন্তু আত্মসম্মানে কেউ আঘাত করলে ছেড়ে দিবে না। সে যথেষ্ট স্ট্রং। তাকে নিয়ে খারাপ মন্তব্য করবে, আকার ইঙ্গিতে বাজে প্রস্তাব দিবে, সে চুপচাপ সহ্য করবে? কখনো না। উচিত জবাব দেবে, প্রতিবাদ করবে। আর আমরা তার পাশে আছি। শুক্লা সহ কারোরই বুঝতে অসুবিধা হয় না কার কথা বলছে আতিকুর, কিন্তু তাথা অন্যায় জেনেও দাপট দেখিয়ে যাবে, এটাই তাদের বৈশিষ্ট্য। শুক্লা পয়সাওয়ালা লোক। এখানে আসার আগে পকেট ভারী করেছে, সাথে আরো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তো তার পক্ষ ছেড়ে কথা বললে অন্যায় হবে না? শুক্লার একমাত্র ছেলে উপস্থিত সবাই। সে আঙ্গুল তুলে বলে,
বাহ চাচা, ভালো। নিজের মাইয়ার দুষ্প্রাপ্যে অন্যের চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন। আমার তো সন্দেহ হচ্ছে আপনি না লোভে পড়ে মেয়েকে বড়লোক ছেলের পিছনে লেলিয়ে দিয়েছেন। মেয়ে নিয়ে ব্যবসা খুলে বসেছেন নাকি? শান্ত লুকমান উপস্থিত মুরব্বীদের তোয়াক্কা না করে তেড়ে গিয়ে কলার ধরে একটা ঘুষি মারে। শালা নিজেদের মতো ভাবি সবাইকে। রাতুল আতিকুর এগিয়ে এসেছে, ছেলেকে ধরে। শুক্লার ছেলে শামীম মার খেয়ে চুপ থাকেনি, সেও দ্বিগুণ তেড়ে এসে লুকমানকে 2-3টা ঘুষি দেয়। আতিকুর রাতুল থামাতে পারে না। বিশাল দেহি ত্রিশোদ্ধ শামীমের কাছে 26 বছরের হ্যাংলা লাবিব যেন চুনোপুটি। উপস্থিত বাকি মুরব্বীরা এসে থামায়। রাতুল লুকমানকে টেনে নিয়ে যায়। শুক্লা দাঁত কিরমির করে বলে,